বর্তমানে ভোটার কার্ড যাচাইকরণের কাজ চলছে বিহারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ শর্ট ফর্মে যেটাকে বলা হচ্ছে এসআইআর, এই এসআইআর নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যদি এসআইআর এ কোনো ব্যক্তির নাম বাদ যায় সেক্ষেত্রেও সেই ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব থাকবে, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব যাবে না। সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, কি বলা হয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তাছাড়াও পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকেই এই এসআইআর হওয়ার কথা, এই বিষয়ে কি আপডেট দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে সেটাও কিন্তু জানতে পারবেন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে তবে এসআইআর তালিকা থেকে বাদ পড়লেও কারো ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ এসআইআর থেকে বাদ গেলেও কিন্তু ভারতীয় নাগরিকত্ব থাকবে। তাহলে এই এসআইআর করার কি মূল উদ্দেশ্য সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অনেকেই বলছিলেন যদি এসআইআর এ আপনাদের নাম বাদ যায় অথবা আপনি কোনো ডকুমেন্টস সাবমিট করাতে না পারেন সেক্ষেত্রে আপনার ভারতীয় নাগরিকত্ব কিন্তু চলে যাবে। অন স্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কমিশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে তাদের কিন্তু ভারতীয় নাগরিকত্ব যাবে না, অর্থাৎ যাদের এসআইআর থেকে নাম বাদ যাবে তাদের ভারতীয় নাগরিকত্ব থাকবে। তাহলে কি কারণে এই এসআইআর করা হচ্ছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে আধার ভোটার গ্রহণে সুপ্রিম পরামর্শে না, বিহার এসআইআর এর বিরুদ্ধে মামলা খারিজের দাবি কমিশনের। আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু শীর্ষ আদালতে সেই পরামর্শ গ্রহণ করল না নির্বাচন কমিশন। বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের মাঝে কমিশন জানিয়েছে আধার কার্ড কেবলই পরিচয়পত্র, তবে এসআইআর তালিকা থেকে বাদ পড়লেও কারোর ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না বলে জানিয়েছে কমিশন। বিহারে এসআইআর নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গত 10ই জুলাই সেগুলি একত্র করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। ওই দিনই নির্দেশ দেওয়া হয় 21শে জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। সেই নির্দেশ মেনে সোমবার বিকেলে এফিডেভিট জমা দেয় নির্বাচন কমিশন। এফিডেভিটে দাবি করা হয় আইন বিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নিয়ে কোনো প্রক্রিয়া চালানো হচ্ছে না। এসআইআর এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। ইসিআই এর তরফে বলা হয়েছে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে কোনো ব্যক্তির ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে কিনা সেটা যাচাই করতে নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে কমিশন, এই অধিকার কেড়ে নেওয়া যায় না। এফিডেভিটে আরো বলা হয়েছে আধার কার্ড কেবল পরিচয়পত্র, ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে 326 ধারায় বিধিনিষেধ রয়েছে। তাছাড়াও বলা হয়েছে ভোটার কার্ডের বিরোধিতা করে কমিশনের মত পুরনো ভোটার তালিকার ভিত্তিতে এপিক নম্বর তৈরি হয়ে থাকে, ফলে সংশোধনের ভিত্তি হারিয়ে যায়। সেই সঙ্গে কমিশনের দাবি দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা, তাই ভোটার তালিকার যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, কিন্তু শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও সেই তালিকায় আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করল না কমিশন। যদিও তাদের পেশ করা এফিডেভিটে বলা হয়েছে এসআইআর তালিকায় না থাকলেও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যদি এসআইআর এর তালিকায় আপনাদের নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু নাগরিকত্ব কাটা যাবে না অথবা ভারতীয় নাগরিকত্ব কিন্তু থাকবে। এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে এই এসআইআর কি কারণে করা হচ্ছে অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটা কি কারণে করা হচ্ছে? শোনা যাচ্ছে বিহারে ইতিমধ্যেই কাজ চলছে এবং পশ্চিমবঙ্গ আগামী মাস থেকে শুরু হতে পারে অথবা আগস্ট মাস থেকে শুরু হতে পারে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই ধরনের তৎপরতা দেখা দিয়েছে এবং গোটা দেশেই কিন্তু এই কাজ চালানো হবে এবং প্রায় 20 বছর পর পর কিন্তু এই কাজ চালানো হয়। সর্বশেষ 2002 অথবা 2003 সালে কিন্তু এই এসআইআর হয়েছিল অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটি হয়েছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এসআইআর নিয়ে যে 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন অথবা আপনার এসআইআর এ কিন্তু নাম উঠবে। তবে সেই 11টি নথির মধ্যে কোথাও কিন্তু রেশন কার্ড, আধার কার্ড এই সমস্ত কার্ডগুলো নেই। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যাতে এই সব কার্ডকে সেখানে যুক্ত করা হয় অথবা সেই 11টি নথির মধ্যে যাতে রেশন কার্ড অথবা আধার কার্ড এই সমস্ত কার্ড যাতে থাকে। তবে এই বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন বলা হয়েছে অনেক জাল রেশন কার্ড রয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে শীর্ষ আদালতে জানালো কমিশন, সায় নেই আধার ভোটার কার্ডেও। ভোটার তালিকার জন্য সমীক্ষায় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড ব্যবহারে আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একথা জানালো কমিশন। এই 3 ধরনের নথি ব্যবহারের ক্ষেত্রে কেন আপত্তি রয়েছে তাদের সেই ব্যাখ্যাও দিয়েছে তারা। তবে কমিশনের বক্তব্য ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই তিনি ভারতীয় নাগরিকত্ব খোয়াচ্ছেন এমনটা নয়, অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে নাগরিকত্ব হারাবে তেমনটা কিন্তু নয়। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে কমিশন। তাতে নথি হিসেবে দেখাতে হচ্ছে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র, আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হচ্ছে না, তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। গত 10ই জুলাই এর শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে বলা হয়েছিল কমিশনকে। আদালত এও জানিয়েছিল
চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। তবে যদি কমিশন ওই নথিগুলি গ্রহণ না করে তবে তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে। কমিশন ইতিমধ্যেই হলফনামা আকারে নিজেদের অবস্থান সুপ্রিম কোর্টে জানিয়েছে। ওই হলফনামায় কমিশন 3 ধরনের নথিতে তাদের আপত্তির কথা জানিয়েছে। কমিশনের বক্তব্য, বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্যতা নথি হিসেবে বিবেচনা করা যায় না, কারণ ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয়। এখন যেহেতু ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে, তাই ভোটার কার্ডকে কোনো নথি হিসেবে দেখানো নিরর্থক। কমিশন হলফনামায় আরও জানিয়েছে, ভোটার কার্ডটি হলো আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ, তাই শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে এই তথ্য যাচাই করা যায় না। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল যাতে ভোটার কার্ডকে রাখা হয় অথবা ভোটার কার্ডের মাধ্যমে যাতে যাচাই করা যায়, অথবা সেই 11টি নথির মধ্যে যাতে ভোটার কার্ডও থাকে। তো এখানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু ভোটার কার্ড যাচাইকরণের কাজ চলছে, সেই কারণে সেই ভোটার কার্ড দিয়ে ভোটার কার্ড যাচাই করা হবে, সেটা কিন্তু নিরর্থক অথবা এটার কোনো অর্থই হয় না। 1 নম্বরে কিন্তু এই ভোটার কার্ডটি চলে গেল, অর্থাৎ এই বিষয়ে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে কমিশন। এরপর আধার কার্ড নিয়ে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের জন্য সমীক্ষায় আধার কার্ডকে কেন গ্রহণ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মামলাকারীরা। হলফনামায় কমিশন জানিয়েছে, আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ, কিন্তু এটি কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না বলে জানিয়েছে কমিশন। তাদের বক্তব্য, 2024 সালের জানুয়ারি মাসের পর থেকে যে আধার কার্ডগুলি দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট সতর্কীকরণও দেওয়া রয়েছে। অর্থাৎ বর্তমানে যে আধার কার্ডগুলো আপনারা ডাউনলোড করবেন অথবা যে আধার কার্ডগুলো বর্তমানে আসছে, সেই আধার কার্ডগুলিতে কিন্তু স্পষ্ট বলা হয়েছে এটা শুধুমাত্র আপনি পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন, এটার মাধ্যমে কিন্তু আপনি কোনো ধরনের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। অর্থাৎ আধার কার্ডে কিন্তু স্পষ্ট বলাই হয়েছে যে সেটার মাধ্যমে আপনি কোনো ধরনের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। অর্থাৎ এই কারণে কিন্তু আধার কার্ডকে এখানে রাখা হয়নি অথবা 11টি নথির মধ্যে রাখা হয়নি। 11টি কি নথি রয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখে নিচ্ছি এই আধার কার্ড, রেশন কার্ড নিয়ে কি বলা হয়েছে। পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভিন্ন হাইকোর্টের পুরনো পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে কমিশন। সেখানেও উল্লেখ করা হয়েছে আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারে না। এই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের 2টি এবং কর্ণাটক হাইকোর্টের একটি পুরনো নির্দেশেরও অংশ হলফনামা তুলে ধরেছে কমিশন। রেশন কার্ড নিয়ে সমস্যার কথা হলফনামায় জানিয়েছে কমিশন। তাদের বক্তব্য, দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে, তাই এটির উপর পুরোপুরি ভরসা করা যায় না। তবে রেশন কার্ড সহ যে সকল নথি কমিশনের আধিকারিকদের কাছে জমা পড়বে সবগুলি তারা বিবেচনা করে দেখতে বাধ্য, তবে সেগুলি গৃহীত হবে কিনা সে বিষয়টি নির্ভর করছে ওই নথিগুলি কমিশনের আধিকারিকদের সন্তুষ্ট হচ্ছে কিনা তার ভিত্তিতে। ক্ষেত্র বিশেষে যাবতীয় আইন মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনো কিন্তু এটি পর্যবেক্ষণের বিষয়, অথবা কেউ যদি মামলা করে সেক্ষেত্রে কমিশন কিন্তু সেটাকে বিবেচনা করবে। যদি সেই নথিকে গ্রহণ করা যায় সেক্ষেত্রেই কিন্তু একমাত্র এই 11টি নথির মধ্যে সেই নথিকে ঢোকানো হবে। তো কি 11টি নথি রয়েছে সেটা কিন্তু একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে এই যে এসআইআর হওয়ার কথা রয়েছে সে বিষয়ে কি নতুন আপডেট এসেছে। ভোটার তালিকা নিয়ে আগস্টেই দেশ জুড়ে সমীক্ষা শুরু করতে চায় কমিশন, তবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের মামলার উপরে। আগস্ট মাস থেকে দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটা জানা গিয়েছে। ভোটার তালিকা নিয়ে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ ইতিমধ্যে শুরু করেছে কমিশন। তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে আগামী 28শে জুলাই। মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। বিহারের মতো বাকি রাজ্যগুলিতেও যে এই পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়েছিল কমিশন, তবে কবে থেকে কমিশন সেই প্রক্রিয়া শুরু করতে চায় তা এতদিন স্পষ্ট ছিল না। পিটিআই জানিয়েছে আগামী মাস থেকে সেই প্রক্রিয়া শুরু করে দিতে উদ্যোগী হয়েছে কমিশন। সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হচ্ছে। কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ অনেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলা করেছেন আরজেডি সাংসদ মনোজ এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবও। কমিশনের বিহারে ভোটার তালিকা সংশোধনীর কাজে গত শুনানিতে শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি। এরই মধ্যে বিহারের মতো অন্য রাজ্যগুলিতেও এসআইআর প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হলো কমিশন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বেশ কিছু রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে সংশ্লিষ্ট রাজ্যের শেষ এসআইআর এর সময় প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা শুরু হয়েছে। দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল 2008 সালে। সেই বছরের ভোটার তালিকা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ডে 2006 সালে শেষ এসআইআর হয়েছিল। ওই বছরের ভোটার তালিকা এখন সে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যদিও সব রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। আগামী 28শে জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিনই দেশব্যাপী এসআইআর এর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে কমিশন। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এছাড়াও 2026 সালে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলেও ভোট রয়েছে। সামনে এতগুলি নির্বাচনের মুখে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বস্তুত 25শে জুলাইয়ের মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেলতে চায় কমিশন। বিহারের ভোটারদের মধ্যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছে, তা পূরণ করে নথি সহ জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। নথি হিসেবে দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র, আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হবে না। এতেই আপত্তি তুলেছে বিরোধীরা। অভিযোগ, এর ফলে 3 কোটি মানুষ ভোটাধিকার হারাতে পারে। যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন, কেন আবার তাদের নথি নিয়ে ভোটাধিকার প্রমাণ করতে হবে, প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, 2003-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই, কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম 1987 সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে। তাদের ক্ষেত্রে গ্রাহ্য মোট 11টি নথির কথা জানিয়েছে কমিশন। তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি দিতে হবে। এছাড়া 1987 থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। 2004-এর পরে জন্ম হলে নিজের ও বাবা মায়ের দুজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে কাদের কাদের কি কি ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ যদি 2004-এর পরে আপনি জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে বাবা এবং মা দুজনেরই কিন্তু নথি প্রমাণ করতে হবে, অথবা দুজনেরই কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণ করতে হবে। আপাতত কমিশনের কাজে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি, তবে আদালত জানিয়েছে যদি 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় তবে 28শে জুলাইয়ের আগে শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আধার কার্ড, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে। তবে এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে কি কারণে রেশন কার্ড, ভোটার কার্ড অথবা আধার কার্ডকে গ্রহণ করা হবে না। ইতিমধ্যেই কিন্তু আপনাদের আমি সেই বিষয়টি জানিয়ে দিলাম। চলুন এখন আমরা দেখে নিচ্ছি 11টি নথির কথা কি কি বলা হয়েছে এবং কোন কোন বয়সে কোন কোন নথি আপনাদের দিতে হবে। বিহারে বর্তমানে যে এসআইআর চলছে সেই এসআইআর এর ভিত্তিতে এই তথ্যটি 1/7/1987 সালের আগে যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে নিচের 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দেখাতে হবে। নিজের জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি, এখানে শুধুমাত্র নিজের একটি নথি হলেই কিন্তু হবে। এবং যদি আপনার জন্ম ভারতে 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নিজের জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি, হয় আপনি জন্ম তারিখ অথবা জন্মস্থান যে কোনো একটি কিন্তু প্রমাণ করতে পারেন। এবং তার সাথে আপনার বাবা অথবা মায়ের, হয় আপনি বাবার না হলে মায়ের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে পারেন। এই 11টি নথির মধ্যেই কিন্তু সেই নথিগুলো হতে হবে। এরপরেই বলা হয়েছে 2/12/2004 সালের পরে যাদের ভারতে জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে 3টি নথি কিন্তু দিতে হবে। 1 নিজের, 2 বাবার, 3 নম্বরে মায়ের। অর্থাৎ যাদের জন্ম 2/12/2004 সালের পরে হয়েছে তাদের বাবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি, অর্থাৎ দুজনেরই লাগবে। এবং নিজের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, হয় আপনি জন্মস্থান অথবা আপনি জন্ম তারিখ যে কোনো একটি কিন্তু প্রমাণ করতে পারেন। এবং 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিলেই কিন্তু হবে। আবারও জানিয়ে দিচ্ছি, যাদের জন্ম 1/7/1987 সালের আগে হয়েছে সেখানে শুধুমাত্র নিজের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি লাগবে। এবং যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004-এর মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে নিজের সাথে সাথে বাবা অথবা মা যে কোনো একজনের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি করে নথি লাগবে। এবং যদি আপনার জন্ম তারিখ 2/12/2004-এর পরে হয়ে থাকে সেক্ষেত্রে 3 জনেরই কিন্তু লাগবে, বাবা এবং মা, সাথে কিন্তু নিজেরও জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি। 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দিলেই হয়ে যাবে। এবং যাদের গত এসআইআর-এ ভোটার লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দিতে হবে না। তাছাড়াও এই বাবা মায়ের প্রমাণপত্র হিসেবেও যদি বাবা মায়ের নাম সেই এসআইআর-এ থেকে থাকে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে হয়েছিল গত এসআইআর, সেই এসআইআর-এর পর যে ভোটার লিস্ট এসেছিল সেই ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থেকে থাকে সেটা দিয়েও কিন্তু প্রমাণ করা যাবে। অর্থাৎ অতিরিক্ত কিন্তু আর বাবা মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য কোনো নথি দিতে হবে না। দেখুন 11টি নথি এখানে উল্লেখ করা রয়েছে। 1 নম্বরে, যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীদের নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ, সেটা 1/7/1987 সালের পূর্বে। এরপর 2 নম্বরে বলা হয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথিপত্র। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে
1/7/1987 সালের আগে কিন্তু সেই নথিটা জারি করা হতে হবে। যে কোনো পরিচয়পত্র সরকার দ্বারা হোক অথবা ডাকঘর অথবা ব্যাংক অথবা LIC দ্বারা যদি কোনো নথি থেকে থাকে সেটা দিয়েও কিন্তু হবে। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্মের সার্টিফিকেট দিয়েও কিন্তু হবে। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট। 6 নম্বরে বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন, তবে সেটা রাজ্যের দ্বারা জারি করা হতে হবে, অর্থাৎ লোকাল কিন্তু আপনি জারি করা কোনো ধরনের সার্টিফিকেট দিয়ে এটা প্রমাণ করতে পারবেন না। 7 নম্বরে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট। 8 নম্বরে বলা হয়েছে অন্যান্য OBC SC ST অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র অর্থাৎ SC ST OBC এই যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 9 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান অর্থাৎ NRC তে যদি নাম থেকে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 10 নম্বরে বলা হয়েছে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন অর্থাৎ ফ্যামিলি রেজিস্ট্রেশন যদি আপনাদের কোনো ধরনের সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 11 নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমি অথবা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন, যেটাকে এক কথায় বলা হচ্ছে দলিল, অর্থাৎ যদি আপনার কাছে জমি বাড়ির দলিল থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এখানে কিন্তু এই 11টি নথির কথা বলা হয়েছে, এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়েই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এবং বয়স হিসেবে কিন্তু উপরেই সেটা উল্লেখ করা রয়েছে, সেটা কিন্তু একটু আগেই আপনাদের আমি জানিয়ে দিলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।